আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নি- নিসর্গ বলছে স্যার নিউ স্টুডেন্টস ওয়েলকাম জানান। হ্যাঁ, ওয়েলকাম জানালাম। ওয়েলকাম অ্যাবোর্ড। আমাদের শিখর জাহাজে উঠে যাও, জ্ঞানের জাহাজে উঠে যাও। ঠিক আছে, এটাকে বলে ওয়েলকাম অ্যাবোর্ড। ওকে। মুসাব্বির বলছে হচ্ছে যে অনুক্রম আর প্যাটার্নের পার্থক্য কি। সো অনুক্রম হচ্ছে যে একটা সিকোয়েন্স মেনটেন করবে, আর প্যাটার্ন হলো অবজেক্ট, মানে অবজেক্ট ওয়াইজ, যে একটা অবজেক্ট দেখে তুমি বুঝতে পারবে যে এটা কেমন অবজেক্ট। যেমন ফুটবল, ফুটবল হচ্ছে একটা গোলাকার অবজেক্ট। এন্ড ফুটবলের মধ্যে আমরা যদি কোনো একই চিত্র বারবার রিপিট হয় তখন আমরা সেই প্যাটার্নটা ধরতে পারবো। যে ফুটবলের মধ্যে দেখো সাদা কালো ছোপ থাকে না, তো এটা একটা প্যাটার্ন, সাদা কালো ছোপ। কিন্তু অনুক্রম জিনিসটা হচ্ছে এই যে প্যাটার্নটা, এটা যদি নির্দিষ্ট সংখ্যক হারে বৃদ্ধি পায় অথবা হ্রাস পায় অথবা সেম থাকে, তখন সেটাকে অনুক্রম বলে। ঠিক আছে। ওকে, রাহুল বলছে আজকে নাকি আমাকে অনেক কিউট লাগতেছে। কেন রে ফাজিল, এতদিন কিউট লাগে নাই? হ্যাঁ, ফাজিল কোথাকার, আমাকে তো প্রতিদিন কিউট লাগে। ঠিক আছে। সো যারা নিজেরা কিউট, ওদের চোখে আমাকে কিউট লাগে, তার মানে আজকে তোমাকে কিউট লাগতেছে, এজন্য তোমার চোখে আজকে আমি কিউট। ঠিক আছে। তো তুমি তোমার নিজেকে প্রতিদিন কিউট বানাও, তাহলে তোমার চোখে প্রতিদিন আমাকে কিউট লাগবে। ঠিক আছে। ওকে, হ্যাঁ। ওকে, অনুক্রম আর ধারা কি জিনিস পড়াবো পড়াবো আজকে হচ্ছে আমাদের অধ্যায় 2 শুরু করতেছি আমরা বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে আমরা অধ্যায় 2 শুরু করতেছি। অধ্যায় 2 এ আজকে হচ্ছে আমাদের প্রথম পর্ব। প্রথম পর্ব। সো প্রথম পর্বটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ প্রথম পর্বে আমরা হালকা পাতলা বেসিকটা বিল্ড আপ করব। সো তোমরা সবাই কিন্তু কমেন্ট কম করে আজকে খুব মনোযোগ দিতে হবে। কেন? কারণ আজকে যারা মনোযোগ দিবে পরবর্তী লেকচার গুলো তাদের কাছে খুব ইজি হয়ে যাবে। কিন্তু আজকে যদি তুমি মনোযোগ না দাও, পরবর্তী লেকচার গুলোতে এসে কমেন্ট করতে হবে, স্যার কিছু বুঝতে পারতেছি না, আবার একটু আমার ফিটের উপর তাল ফালান। ঠিক আছে। তখন আমি দুরুম দুরুম করে তোমার ফিটের উপর তাল ফালাবো, আবার তখন তুমি সুন্দর বুঝে যাবা। ঠিক আছে। ওকে, হ্যাঁ, শুরু করছি বিসমিল্লাহ করে। অনুক্রম এবং ধারা। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ এনামুল ইসলাম রেহান। যারা নতুন এসেছো তাদের বলছি যে ওরা, এই লোকটাই আমি। যারা অনেক পুরাতন স্টুডেন্ট ওরা মানতে চায় না, ওরা বলে যে এই লোক আর আমি নাকি একই ব্যক্তি না। কিন্তু তোমরা যারা নতুন আসছো তোমরা একটু কমেন্ট করে জানাও তো, দেখো যে এই লোকটাই যে আমি, তোমার বিশ্বাস হয় কিনা। ঠিক আছে, বিশ্বাস করো এটা আমি, এটা আমি। দেখো, একই রকম লাগতেছি। এই দেখো, এই যে একই রকম হাসি, হাসিটা দেখো একই রকম। এটাই আমি, আমি বিশ্বাস করো এটা আমি। ওই যে ওরা বলতেছে না 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 না, দেখছো? বলছে এটা নাকি আমি না, এটা আমার খালাতো ভাইয়ে, ফুফাতো ভাইয়ে, মামাতো ভাই। বুঝতে পারছা? ফাজিল গুলা কেউ বিশ্বাস করে না, ফাজিল। ওকে, সো ভাইয়া পড়ালেখা করেছি বুয়েট থেকে, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করেছি। তো অনেকদিন ধরে পড়াচ্ছি। ধারা এবং অনুক্রম আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই ইম্পর্টেন্সটা আসলে কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা যদি আমি তোমাকে বুঝাইতে চাই, তাহলে আমি বলবো তুমি যখন রাস্তাঘাটে চলাচল করো তখন তুমি আশেপাশে বিল্ডিং গুলাতে দেখবা, এই যে বিল্ডিং গুলো এক একটা এক এক ডিজাইন না, এই ডিজাইন গুলো যদি তুমি সিকোয়েন্সটা বুঝতে চাও তাহলে তোমার এই ধারা এবং অনুক্রম এই আইডিয়াটা লাগবে। কারণ তুমি যখন ভবিষ্যতে ধরো আর্কিটেক্ট হয়ে যাবা, আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার হবা, যখন তুমি বিল্ডিং ডিজাইন করবা বা অনেক কিছু ডিজাইন করবা, তখন তোমার এই কনসেপ্ট গুলো খুব বেশি কাজে লাগবে। বুঝতে পারছো? এই কনসেপ্ট গুলো অবশ্যই অবশ্যই খুব বেশি কাজে লাগবে। ঠিক আছে। ওকে, সো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে অনুক্রম, এবং লাস্টে আমরা অনুক্রমের প্রকারভেদ পড়বো। ঠিক আছে। তো আজকে আমাদের টপিক হলো অনুক্রম, ইংলিশ হচ্ছে সিকোয়েন্স। ইংলিশ কি? ইংলিশ হচ্ছে সিকোয়েন্স। হ্যাঁ, এস এম জায়েদ সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি, তোমরা কনফিউজড হও না। ঠিক আছে। ওকে। ওকে। হুম। তানজিলা বলছে বুয়েটে চান্স পেতে হলে কি করতে হবে, সেটা হলো তোমার যখন যে টপিক আছে সেই টপিকে তোমার অনেক দক্ষতা অর্জন করতে হবে।
দেখো বুয়েট পরীক্ষা তো এমন না যে তুমি এই মাসেই বুয়েট পরীক্ষা দিচ্ছ। বুয়েট পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে 9 থেকে 10-এ উঠতে হবে, 10 থেকে 11-এ উঠতে হবে, 11 থেকে 12-এ উঠতে হবে, তারপরে তুমি বুয়েটে ভর্তি পরীক্ষা দিবা। সো এখনো 4 বছর টাইম আছে তোমার হাতে। তাহলে এই 4টা বছর আমি কিভাবে আগাবো? এই 4 বছর তোমার কাজ হবে যখন যেই জিনিস পড়বা সেই জিনিসে এক্সপার্ট হয়ে যাওয়া। যেমন আজকে তুমি অনুক্রম পড়তেছো, তাহলে এখন তোমার কাজ হবে অনুক্রমে এক্সপার্ট হওয়া। একইভাবে যাদের স্বপ্ন ডাক্তার হব, যে মেডিকেলে চান্স পাইতে চাই, যাদের স্বপ্ন যে আমি সায়েন্টিস্ট হব, আমি ওষুধ বানাবো, আমি রকেট বানাবো, আমি আবিষ্কার করব, বাবা তুমি যাই করো না কেন, এখন তোমার দায়িত্ব হলো যেই টপিক তুমি পড়বা সেই টপিকে তোমাকে এক্সপার্ট হইতে হবে। কারণ এই প্রত্যেকটা টপিক ভবিষ্যতে কাজে লাগে। আমি বলছি না এই যে এই টপিকটা কোথায় কাজে লাগে? হ্যাঁ, ওই যে বিল্ডিং যে ডিজাইন করবে তার কাজে লাগবে, তাই না? তো সব কাজে লাগবে। এখন ধরো তুমি বিল্ডিং ডিজাইন করতে গেছো, কিন্তু তুমি ক্লাস 9-এ এই জিনিসটাতে ফাঁকিবাজি করছো, তখন তোমার বিল্ডিং এর ডিজাইনটা সুন্দর হবে না। হবে না বাবা, তোমার বিল্ডিং এর ডিজাইন সুন্দর হবে না। কারণ এই যে ফাঁকিবাজি করছো, এটা ইফেক্ট ভবিষ্যতে পড়বে। বুঝতে পারছো? এটা ইফেক্ট ভবিষ্যতে পড়বেই। তাহলে মানুষ তার কৃতকর্মের ফলাফল পেয়ে যায়। তাহলে তুমি যদি ফাঁকিবাজি করো, তুমি ফাঁকিবাজির ফলাফল সামনে পেয়ে যাবা। সো ফাঁকিবাজি করা যাবে না। তুমি যদি বুয়েটে পড়তে চাও, তুমি যদি মেডিকেলে পড়তে চাও, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তাহলে এখন থেকে প্রত্যেকটা টপিকে তোমাকে এক্সপার্ট হইতে হবে। তাহলেই তুমি ভবিষ্যতে ওইসব জায়গাতে শাইন করতে পারবা, তোমার ফিউচারটা ভালো হবে। ঠিক আছে? ওকে। অনুক্রম। এখন অনুক্রম আমরা রাস্তাঘাটে অনেক জায়গায় দেখি, অনেক জায়গায় দেখি। এই যে তোমার পড়ার টেবিলে বইগুলোকে যদি তুমি সাজাও, এই যে পড়ার টেবিলে বইগুলোকে সাজাচ্ছি, এই যে সাজানোর যে স্টাইল, এটা একটা অনুক্রম। এই যে ফলের দোকানে ফল বিক্রেতা যেভাবে ফলটা সাজায় রাখে, এই যে ফলটা সাজায় রাখে, এই ফলটা যে সাজানো, সেটাই হচ্ছে কি বলো? অনুক্রম। ঠিক আছে? আবার এই যে ডেকোরেশনের দোকানে চেয়ার গুলো যে একটার উপর একটা রাখে, এটাও কিন্তু এক ধরনের কি বলতো? সিকোয়েন্স, অনুক্রম, একটার উপর একটা রাখা। আবার এই যে ছোট থেকে পাতিলগুলা বড় হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, এটা একটা কি বলতো? সিকোয়েন্স। তাহলে এই যে আশেপাশে আমাদের অনেক সিকোয়েন্স চোখে পড়ে। বুঝতে পারছো? সেট এবং অনুক্রমের পার্থক্য কি? সেট হচ্ছে একটা কালেকশন, আর অনুক্রম হচ্ছে আমাদের নাম্বার অফ প্যাটার্নস বলা যায়, বা নাম্বারস, বা যে কোনো কিছু সিকোয়েন্স। একটা সিকোয়েন্স থাকতে হবে, ঠিক আছে? একটা সিকোয়েন্স থাকতে হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা অনুক্রম বলবো। তাহলে সবকিছু একটা সিকোয়েন্স থাকা দরকার। ঠিক আছে বাবা, একটু মনোযোগ দাও, তাহলে আমরা সবকিছু বুঝে যাব। তাহলে সবকিছু একটা সিকোয়েন্স থাকা দরকার, তাহলে সেটাকে আমরা অনুক্রম বা সিকোয়েন্স বলতে পারবো। এখন সিকোয়েন্সটা কিভাবে থাকা দরকার, আসো হাতে কলমে শিখি। হাতে কলমে শিখি। এটা হচ্ছে তোমাদের বাসার সিঁড়ি। বাসার সিঁড়ি, এই যে দোতলা থেকে 3 তলায় যাওয়ার জন্য তোমরা এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠো, এই যে সিঁড়ি বেয়ে বেয়ে এরকম করে লাফায় লাফায় উঠে যাও। ঠিক আছে? এই প্রতিটা সিঁড়ি উচ্চতা হচ্ছে 0.5 ফুট। তাহলে এই প্রথম সিঁড়িটা উচ্চতা হচ্ছে 0.5 ফুট, এই দ্বিতীয় সিঁড়িটা উচ্চতা 0.5 ফুট, মানে হাফ ফিট, তারপর একটা হাফ ফিট, এভাবে প্রত্যেকটা সিঁড়ি উচ্চতা, মানে একটা থেকে আরেকটা উচ্চতা হাফ ফিট করে। 1 ফিটে 12 ইঞ্চি, তাহলে হাফ ফিট হবে 6 ইঞ্চি করে। ঠিক আছে? ওকে, প্রশ্ন হচ্ছে ছবিতে প্রদর্শিত সিঁড়ি ভূমি থেকে প্রতিটি ধাপে উচ্চতা কত? ভূমি থেকে প্রতিটা ধাপে উচ্চতা কত, এটা আমাকে বের করতে বলছে। হ্যাঁ, বস্তু শৃঙ্খলাময় অবস্থানকে অনুক্রম বলে। রাহুল, ঠিক আছে, সুন্দর বাবা। ওকে, হ্যাঁ, ভূমি থেকে উচ্চতা বের করতে বলছে। এখন ভূমি হচ্ছে কোনটা বাবা? আমরা যদি চিত্র আঁকি, চিত্র আঁকলে আমাদের এই হচ্ছে আমাদের ভূমি, এই হচ্ছে আমাদের কি বলতো? এই হচ্ছে আমাদের ভূমি, ধরলাম এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এই হচ্ছে আমাদের ভূমি। এখন এই ভূমি থেকে বলতো প্রথম সিঁড়ি উচ্চতা কত হবে? প্রথম সিঁড়ি উচ্চতা কত হবে? 0.5 ফিট, তাই না? তাহলে ভূমি থেকে প্রথমটার উচ্চতা হচ্ছে 0.5 ফিট।
এটা হচ্ছে প্রথমটা উচ্চতা। বলছে ভূমি থেকে প্রত্যেকটা উচ্চতা বাইক করতে, তাহলে বলতো এখন ভূমি থেকে সেকেন্ডটা, এই সেকেন্ডটা উচ্চতা কি হবে? ভূমি থেকে এই সেকেন্ডটা উচ্চতা কি হবে? ভূমি থেকে এই দ্বিতীয়টা উচ্চতা কি হবে? দ্বিতীয়টা, এটা গেল প্রথমটা। তাহলে বলতো ভূমি থেকে দ্বিতীয়টা উচ্চতা কি হবে? এই যে হয়ে গেছে 1 ফিট। বাহ, হয়ে গেছে, বুঝে গেছো? ব্রিলিয়ান্ট। শেষ শেষ শেষ, অঙ্ক শেষ। অঙ্ক শেষ, সব ব্রিলিয়ান্ট। অস্থির, লাভ ইউ, লাভ ইউ, অস্থির। ওরা বলছে ভাই প্রথমটা যদি 0.5 হয়, তারপরটা 0.5, দুইটা যোগ করলে এটা হবে 1, এটা হবে 1.0। আচ্ছা 3 নাম্বারটা হাইট কত হবে? 3 নাম্বার, এই 3 নাম্বারটা হাইট কত হবে? 3 নাম্বারটা ভূমি থেকে, এখান থেকে 3 নাম্বারটা হাইট কত হবে? হ্যাঁ 0.5 যোগ 0.5 যোগ 0.5, হ্যাঁ 1.5 হয়ে গেছে। 1.5, তাহলে 3 নাম্বারটা হবে 1.5, তাই না ভাই? প্রতিটা তো 0.5 করে বাড়তেছে, তাহলে প্রতিটা 0.5 করে বাড়তেছে, তাহলে প্রথমটা 0.5, দ্বিতীয়টা হবে কি 0.5 যোগ 0.5, তার মানে 1। 3 নাম্বারটা হবে কি 0.5 যোগ 0.5 যোগ 0.5, তার মানে 1.5। আচ্ছা 4 নাম্বারটা কি হবে বলো? 4 নাম্বারটা, এই যে 4 নাম্বারটা, এই 4 নাম্বারটা, তাহলে 4 নাম্বার সেটা কি হবে? এই যে 0.5 0.5 0.5 0.5, চারটা 0.5, 2, এই যে হয়ে গেছে। আচ্ছা এখন ছবির দিকে না তাকায়া তুমি এখান থেকে কি বলতে পারবা যে 5 নাম্বারটা কি হবে? ছবির দিকে না তাকায়া ওইখান থেকে বলো। হ্যাঁ আমি ভাইয়া দেখতে পাচ্ছি যে আমার প্রতিটা 0.5 করে বাড়তেছে, প্রথমটা থেকে দ্বিতীয়টা 0.5, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা 0.5, 3 নাম্বার থেকে 4 নাম্বারও কি 0.5, তাহলে আমার চিত্র দেখার দরকার নেই, 2.5 হয়ে গেছে। তাহলে এটা থেকে এটা কি হবে? 2.5 হবে, এই যে 2.5। ওকে, তারপরটা কি হবে বলো? আবার 0.5 বাড়বে 3, তারপরটা কি হবে 3.5, তারপরটা কি হবে 4, তারপরটা কি হবে 4.5, তারপরটা কি হবে 5, তারপরটা কি হবে 5.5, তারপরটা কি হবে 6, 6.5, 7, 7.5, 8, 8.5, মানে 0.5 করে বাড়তে থাকবে। এই যে নির্দিষ্ট অ্যামাউন্টে বাড়তেছে, এই যে সংখ্যাগুলা লেখছো, এই জিনিসটাকেই বলা হয় সিকোয়েন্স বা অনুক্রম। এই জিনিসটাকেই বলা হয় সিকোয়েন্স বা অনুক্রম। এই জিনিসটাকেই বলা হয় সিকোয়েন্স বা অনুক্রম, যে জিনিসটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে বাড়তে থাকবে, অথবা যাদের মাঝখানে একটা কমন সম্পর্ক আছে। বুঝতে পারছো? প্রাপ্ত উত্তরগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কি? এই যে সেকেন্ড প্রশ্নটা দেখো, প্রাপ্ত উত্তরগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কি? হ্যাঁ বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য হচ্ছে একই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, একই হারে বৃদ্ধি পায়, একই হারে বৃদ্ধি পায়। সেটা কত? সেটা হলো 0.5, আমি সবসময় 0.5 করে বৃদ্ধি পাচ্ছে, এটা হলো বৈশিষ্ট্য। বুঝতে পারছি? সো কতগুলা সংখ্যার মধ্যে তুমি যদি বৈশিষ্ট্য বাইক করতে পারো যে ভাই বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে বা সেম আছে, তুমি যদি কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য বাইক করতে পারো, তাহলে সেটাকে আমরা বলবো অনুক্রম। ঠিক আছে, সেটাকে আমরা বলবো কি? অনুক্রম। ঠিক আছে, আর উদাহরণ দেখি, আর উদাহরণ দেখি। ওকে, আর উদাহরণ দেখি। এটা পড়ো তো, এটা পড়ো, এটা পড়ো। পড়ো এটা। পড়ো এটা সবাই। হ্যাঁ কি বলছো? সিকোয়েন্সে ইংলিশ, ও অনুক্রমে ইংলিশ সিকোয়েন্স। ইংলিশ বানান তো সোজা, সি কিউ এনস ইএনসিই, সি কিউ এনস ইএনসিই, এই যে সিকোয়েন্স। ঠিক আছে, সিকোয়েন্স অনুক্রম। হ্যাঁ
মনে করো তোমাকে 1 মাসের জন্য প্রতিদিন কিছু হাত খরচ দেওয়া হবে। হাত খরচ প্রাপ্তির জন্য তোমাকে 3টা বিকল্প দেওয়া হলো, কোনটা বেছে নিবা? ঠিক আছে, 1 নাম্বার হলো প্রতিদিন 10 টাকা করে দিবে, প্রতিদিন 10 টাকা করে দিবে। তাহলে তোমাকে প্রতিদিন আমরা 10 টাকা করে দিব। তার মানে এই যে প্রথম দিন, দিন 1, প্রথম দিন তোমাকে আমি দিব 10 টাকা, দ্বিতীয় দিন দিব 10 টাকা, 3 নাম্বার দিন 10 টাকা, 4 নাম্বার দিন 10 টাকা, 5 নাম্বার দিন 10 টাকা, 6 নাম্বার দিন 10 টাকা, 7 নাম্বার দিন 10 টাকা, 8 নাম্বার দিনও 10 টাকা, 9 নাম্বার দিনও 10 টাকা, 10 নাম্বার দিনও 10 টাকা। তাহলে আমি যদি 10 নাম্বার পর্যন্ত যোগ করি, তাহলে তোমাকে 10 দিনে আসলে 100 টাকা দিচ্ছি। 10 দিনে তোমাকে কত টাকা দিচ্ছি? 100 টাকা। তাহলে 10 দিনে তুমি প্রথম অপশনে 100 টাকা পাচ্ছ। তাহলে প্রতিদিন তুমি যদি 10 টাকা করে নাও, তাহলে মাসে 30 দিন হিসাব করলাম না, আসো 10 দিনই হিসাব করি। তাহলে প্রতিদিন 10 টাকা করে তুমি 10 দিনে পাইছো 100 টাকা। ঠিক আছে বাবা? এখন বলো যে না 10 টাকা দেব না, কম দেব তোমাকে। তোমাকে প্রথম দিন দিব 3 টাকা, দ্বিতীয় দিন দিব 3.5, তাহলে 3 টাকা থেকে 50 পয়সা বাড়লো, 3.5 মানে 0.50 বৃদ্ধি পাইছে। 3 নাম্বার দিন দিব 4 টাকা, তার মানে এখানেও 0.50 করে বৃদ্ধি পাইছে। তাহলে প্রথম দিন 3 টাকা দিব, পরের দিন 50 পয়সা বেশি দিব, 3.5 টাকা, তারপরের দিন 4 টাকা, তারপরের দিন 4.5 টাকা। তাহলে এটা যদি আমরা এখন হিসাব করি, প্রথম দিন 3 টাকা, পরের দিন হচ্ছে 3.5 টাকা, তারপরের দিন 4 টাকা, তারপরের দিন 4.5 টাকা। ঠিক আছে, হিসাব করো। তারপরের দিন 5 টাকা, 50 পয়সা করে বাড়বে, তারপরের দিন 5.5 টাকা, তারপরে 6 টাকা, 6.5 টাকা, 7 টাকা, 7.5 টাকা। ওকে, এটা হিসাব করে বলো তো দেখি আমাকে যে এই 10 দিনে কত টাকা পাইছো? 10 দিনে কত টাকা পাইছো? হ্যাঁ রাহুল, সত্যি 100 টাকা দিব। দিব দিব, হ্যাঁ। ও বলছে মিথ্যা মিথ্যে নাকি? যোগ করো, 3 3 কত? 6। ওকে, আগে পূর্ণ সংখ্যা যোগ করো, পরে পয়েন্ট যোগ করব। 3 3 কত? 6, 6 4 কত? 10, 10 4 14, 14 আর 5 19, 19 আর 5 24, 24 আর 6 30, 30 আর 6 36, 36 আর 7 43, 43 আর 7 50। তাহলে পূর্ণ সংখ্যা যোগ করলাম 50। এবার পয়েন্ট গুলা যোগ করো, 0.5 0.5 হবে 1, তাহলে 51, 0.5 0.5 1 52, আর এখানে একটা 0.5, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 52.5 টাকা, মানে 52.50 টাকা। ঠিক আছে, 52.5। ওকে, এটা গেল 2 নাম্বার অপশন। তাহলে বোঝা যাচ্ছে 1 নাম্বার ভালো, 1 নাম্বার ভালো, অনেক টাকা পাইছি, 100 টাকা, বাহ 100 টাকা পাইছি। আর ওখানে মাত্র 52 টাকা, 10 দিনে 52 টাকা, কম টাকা। আরো একটা অপশন আছে আমাদের হাতে, আরো একটা অপশন আছে, কিন্তু এই অপশনের টাকা আরো কমায় দিছে। বলছে আমি তোমাকে প্রথম দিন 1 টাকা দিব, 1 টাকা। এখানে তাও প্রথম দিন 10 টাকা দিছে, এখানে প্রথম দিন 3 টাকা দিছে, কিন্তু এখানে প্রথম দিন কয় টাকা দিছে? 1 টাকা, 1 টাকা দিছে, 1 টাকা। দ্বিতীয় দিন দিছে 2 টাকা, 3 নাম্বার দিন দিছে 4 টাকা। তার মানে ডাবল হইতেছে, ডাবল। তার মানে আগের দিন যা দিছে পরের দিন তার দ্বিগুণ দিচ্ছে, দ্বিগুণ। এভাবে প্রতিদিন আগের দিনে দ্বিগুণ করে বৃদ্ধি পায়। তাহলে এখন ডাবল করে দিচ্ছে, ডাবল দিচ্ছে। তাহলে আসলে আমরা হিসাব করি, প্রথম দিন দিছে 1 টাকা, পরের দিন ডাবল হয়েছে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 দুগুণে 256, 256 দুগুণে 512। তাহলে যোগ দাও, 10 দিনে তুমি কত টাকা পাইছো? এটা যোগ দাও, 10 দিনে কত টাকা পাইছো? হ্যাঁ, 1023 টাকা। দেখছো 1 টাকা দিয়ে শুরু করলে কি হয়েছে, 10 দিনে 1023 টাকা হয়ে গেছে। 1023 টাকা। তাহলে বলো কোনটা নিলে আমার জন্য ভালো হাত খরচ? 100 টাকা 10 দিনে, দ্বিতীয় দিনে 52 টাকা,
আর 3 নাম্বার অপশন হলো 1023 টাকা। 3 নাম্বার অপশন দেখছো, 3 নাম্বার অপশন। ঠিক আছে, তাহলে তুমি কোনটা সিলেক্ট করবা? প্রশ্ন হইলো তুমি কোনটা সিলেক্ট করবা, বলে ফেলাও কোনটা সিলেক্ট করবো আমরা। হিসাব করে দেখলাম আমাদের জন্য অপশন 3টা বেস্ট। অপশন 3, ওকে অপশন 3। তোমরা সবাই আগে থেকে অপশন 3 বলছো, আমি জানি তোমরা মেধাবী, আমি জানি অস্থির পোলাপেন সব এখানে। শোনো, এই যে অপশন 3টা না, এটা একটা গল্প আছে, এটা গল্প থেকে এই অঙ্কটা নেওয়া হয়েছে। তো গল্পটা বলি। অনেক আগে এক রাজা ছিল, এই ভারতবর্ষে এক রাজা ছিল। ওই রাজা তার একদিন তার জন্মদিন উপলক্ষে সে বলছে যে আজকে আমার কাছে যে যা চাবে আমি সব দিয়ে দিব। ঠিক আছে, রাজ্যের সব জায়গা থেকে অসহায় দুস্থ ফকিররা আসলো। একজন বলল যে রাজা আমি 10 বিঘা জমি চাই। রাজা বলছে যাও ওকে দিয়ে দাও 10 বিঘা জমি। আর বলছে রাজা আমি গোয়াল ভরা গরু চাই। হ্যাঁ ওকে গরু দিয়ে দাও। আর বলছে রাজা আমি 1 বস্তা মানে 1 থলে স্বর্ণ মুদ্রা চাই। দাও ওকে স্বর্ণ মুদ্রা দাও। এরপর এক ফকির আসছে, এক একজন এরকম চাচ্ছে রাজা আমি এরকম গহনা চাই। হ্যাঁ গহনা দিয়ে দাও। রাজা সব দিয়ে দিচ্ছে। এক ফকির আসছে, ফকির আইসা বলে রাজা আমি আপনাকে কাছে 1 টাকা চাই। এখন ওই রাজার যে দরবার, ওই দরবারে সবাই হাইসা উঠছে, বোকা 1 টাকা চাই। যেখানে সবাই জায়গা নিয়ে নিচ্ছে, জমি নিয়ে নিচ্ছে, স্বর্ণ নিয়ে নিচ্ছে, সেখানে ও বলছে মাত্র 1 টাকা চাই। কিন্তু ওই ফকির বলছে আমার একটা শর্ত আছে। তখন রাজা বলছে কি শর্ত? বলছে আপনি আমাকে আজকে 1 টাকা দিবেন, কালকে দিবেন 2 টাকা, পরের দিন দিবেন 3 টাকা, সরি 4 টাকা, তারপরের দিন দিবেন 8 টাকা। এইভাবে প্রতিদিন ডাবল দিবেন, ডাবল। এইভাবে আগামী 1 বছর আপনার পরবর্তী জন্মদিন আসা পর্যন্ত আপনি আমাকে দান করবেন। রাজা বলছে যে হ্যাঁ এত সোজা জিনিস। 1 টাকা চাইছে, 1 টাকা চাইছে, পরের দিন 2 টাকা ডাবল, তারপরের দিন মাত্র 4 টাকা, তারপরের দিন 8 টাকা, তারপরের দিন 16 টাকা। বোকা ফকির বোকা। মাত্র 1 বছর, 1 বছর সে এই টাকাটা চাইছে। বুঝতে পারছো? মানে ডাবল হবে প্রতিদিন, আগের দিনে যা টাকা দিছে তার ডাবল। রাজা বলছে ওকে, ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। 2 মাস পর, 2 মাস পর ওই মন্ত্রী, অর্থমন্ত্রী 2 মাস পর রাজার কাছে দৌড় দিয়ে আসছে। রাজার কাছে দৌড় দিয়ে এসে বলে যে রাজা আমাদের তো সর্বনাশ হয়ে গেছে। বলে কি? আমাদের তো রাজ ভান্ডারে অভাব পড়ে গেছে। রাজা অবাক, কি রাজ ভান্ডারে কিভাবে অভাব পড়ে? বলছে ওই যে 1 টাকার ফকির ছিল, যে 1 টাকার ফকির, তাকে আমরা 2 মাস টাকা দিতে গিয়ে আমাদের সব টাকা শেষ হয়ে যাচ্ছে। কেন? কারণ তখন সে মন্ত্রী বলছে যে এই 2 মাসে ওই ফকিরকে আমরা কত টাকা দিছি জানো? হ্যাঁ ওই ফকিরকে সে টাকা দিছে 2 মাস, মাত্র 2 মাস, মাত্র 2 মাস, মাত্র 2 মাসে টাকা দিছে 1,1,5,2,9,2,1,5,0,5। তাহলে কয়টা গেল? 1 2 3 4 5 6 7 8 9। এরপর 9টা শূন্য। 1 2 3 4 5 6 7 8 9। এত টাকা, এত টাকা দিছে 2 মাসে, মাত্র 2 মাসে, মাত্র 2 মাসে। তাহলে কত টাকা আসে? আসো হিসাব করি। একক, দশক, শতক, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে চলে গেল 1 লক্ষ কোটি। তাহলে এখান থেকে শুরু হলো কোটি, কোটি টাকা। হ্যাঁ তাহলে কত কোটি টাকা হিসাব করো। এই কোটি টাকার মধ্যে, মানে এই কোটি টাকার মধ্যে আবার দেখো একক 50,000, 21 লক্ষ,
তার মানে দেখো এই কোটি টাকার মধ্যে এটা আসতেছে 11,000, 11,500 লক্ষ, 11,500, 11,500 কোটি। এটা যদি আমরা হিসাব করি এভাবে 3, 2, 50,000, 21 লক্ষ, এটা হচ্ছে এত লক্ষ। তার মানে 11,500 কোটি, 21 লক্ষ, 50,500 কোটি। তার মানে এখানে একটা কোটি আছে, ওই জায়গায় তো আরো কোটি আছে। কত বড়! মাত্র 2 মাস, এখনো 10 মাস বাকি। রাজার কপালে হাত পড়ছে, শেষ। ওই রাজা বলে এটা কি ওয়াদা করলাম। বুঝতে পারছো কাহিনী? ওইখান থেকে, ওই গল্প থেকে এই অঙ্কটা আসছে। বুঝতে পারছো? ওকে, বলছে ভাই এটা কেমনে বের করলেন? এটা হলো যে এই যে দেখছো, এই যে কেমনে হিসাবটা বাইক করলাম, এই হিসাবটা বাইক করার জন্য আমাদের এই অনুক্রম পড়তে হবে। এই ধারা সূত্রের একটা হিসাব আছে। তো সূত্রটা হইলো এইটা। এটা যেহেতু গুণোত্তর, দ্বিগুণ হচ্ছে, গুণ আকারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটাকে বলা হয় গুণোত্তর ধারা। এটাকে বলা হয় গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার সূত্র হলো a r⁻n-1 ডিভাইডেড বাই r-1। এটা হলো সূত্র। তাহলে এখানে a বলতে কি বুঝাবো? a বলতে বুঝাবো প্রথম দিন কয় টাকা পাইছে সেটা 1। আর বলতে বুঝাবো যে কত গুণ হইছে, দ্বিগুণ হইছে 2। আর n বলতে বুঝাবো কত মাস, কত মাস মানে 60 দিন, 60 দিন, 60। তাহলে এই মানগুলা এখানে বসায় দিলে এই ভ্যালুটা পাওয়া যায়। বুঝতে পারছো? মানে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা 2 মাসে গেছে গা। বুঝতে পারছো? এন্ড এই দুষ্টামিটা তুমি তোমার বাবার সাথে করতে পারো। ঠিক আছে? তুমি তোমার বাবাকে বলবা যে আব্বু আমি শিখাই দিছি, এটা বইলো না কিন্তু দুষ্টগুলা, পরে আমাকে আমার দোষ হবে। আমার দোষ হবে না, অনুক্রমা সেট সেম না, অনুক্রমা সেট সেম না। ওকে, অনুক্রমা সেট সেম না। না, এটা 23 হবে। ঠিক আছে? ওকে, অনুক্রমা সেট সেম না। তো তুমি তোমার বাবার সাথে একটু দুষ্টামিটা করতে পারো যে আব্বু তুমি তো আমাকে হাত খরচ দাও না, আমি তোমার কাছে ছোট্ট একটা আবদার নিয়ে আসছি, তুমি আমাকে আজকে 1 টাকা দিবা, 1 টাকা, আমি তোমার কাছে 1 টাকা চাই, কিন্তু আজকে যেই টাকা দিবা কালকে তার ডাবল দিতে হবে। আজকে তোমাকে তুমি 1 টাকা দিবা, কালকে 2 টাকা, তারপরের দিন 4 টাকা, তারপরের দিন 8 টাকা, তারপরের দিন 16 টাকা। এইভাবে বেশি না, আমাকে 2 মাস টাকা দিলেই হবে। আমি অনেক পড়ালেখা করব, আমি এই 2 মাস সারাদিন পড়ালেখা করব, খালি আমাকে এইভাবে প্রতিদিন ডাবল করে টাকা দিবা। চিন্তা করো 2 মাসে তোমার বাবা এত টাকা দিতে হবে। 11,500 কোটি কোটি টাকা, মানে কোটি পরেও কোটি আছে। আমি জানি তোমার বাবা কি করবে, আমি জানি। ঠিক আছে? তোমার বাবা প্রথম দিন 1 টাকা দেবে, পরের দিন 2 টাকা দেবে, 60 টাকা দেবে, 8 টাকা দেবে, 16 টাকা দেবে, 32 টাকা দেবে, 64 টাকা দেবে। যেদিনই 128 আসবে সেই দিনই তোমার ফিটের উপর তাল ফালাবে, তোমার ফিটের উপর তাল ফালাবে। তার মানে এখানেই তোমার অঙ্ক শেষ। ঠিক আছে? তাহলে অঙ্ক সব জায়গায় কাজে লাগে না, এইখানে গেলে তোমার ফিটের উপর ধুম ধুম করে তাল ফালাবে। কিন্তু তুমি যদি 2 মাস টাকা বাইক করতে পারো, এত টাকা, অনেক টাকা। ঠিক আছে? বুঝতে পারছি। আবার কেউ যদি তোমার সাথে চালাকি করে, তুমি রাজি হবা না, কিন্তু রাজি হবা না। না না না, দ্বিগুণ দিব না, দ্বিগুণ দিব না, তুই 50 পয়সা করে বেশি ল, প্রতিদিন 50 পয়সা করে বেশি নাও, দ্বিগুণ দেবো না, 50 পয়সা। ঠিক আছে? বুঝতে পারছো? তাল ফালাবে, এরপর আর দিবে না, এখানেই শেষ, তোমার অঙ্ক এখানেই শেষ হয়ে যাবে। ওকে, ধারা অনুক্রম একই রকম, কিন্তু যোগফল বুঝায়, ধারা দিয়ে যোগফল বুঝায়, অনুক্রম জাস্ট একটা সিকোয়েন্স। ওকে, নেক্সট সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমাকে 3টা মৌলিক সংখ্যা বাইক করতে হবে, যে জিনিসগুলা খুঁজে খুঁজে বাইক করতে হবে। সো এটা আমি তোমাদের SW দিয়ে দিতে চাই, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট। সো এটা সবাই করে জমা দিবা, তোমরা অনেক ফাঁকিবাজ।
কিন্তু আমি চাই তোমরা ফাঁকিবাজি না করে এই জিনিসটা সবাই একটু করো, সবাই এটা একটু অ্যাসাইনমেন্ট হিসেবে করে জমা দিবা, ঠিক আছে? জাস্ট মৌলিক সংখ্যাগুলো গ্যাপ গুলা বাইক করবা, ঠিক আছে? সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, আমাকে সব স্ক্রিনশট নিয়ে রাখো। ফেসবুক গ্রুপে জমা দিবা, ঠিক আছে? ফেসবুক গ্রুপে জমা দিবা। বলছে না পারিব, যারা পারবো না বলতেছো তোমাদের ফিটফিফা তাল ফালাবো, কিন্তু মৌলিক সংখ্যা বাইক করবা, গ্যাপে গ্যাপে বসায় দিবা, পারবা। এই যে পোস্ট দিলাম, ঠিক আছে? স্ক্রিনশট নাও, হ্যাঁ? এটা অবশ্যই অ্যাসাইনমেন্ট করে জমা দিবা, ঠিক আছে? ওকে, এখানে এই যে 8 দিয়ে কি বোঝায়? অনুপাত। অনুপাত আমি শিখাবো, এগুলো সব অঙ্কে আছে আমাদের, এগুলো আমরা শিখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই অনুক্রম, এই যে সিকোয়েন্স, এটা দিয়ে কি বুঝলাম? এটা দিয়ে বুঝলাম যে ভাইয়া সিকোয়েন্স কাকে বলে, যে স্বাভাবিক সংখ্যা সেট। প্রথম কথা, এটা স্বাভাবিক সংখ্যা হইতে হবে, এটা অস্বাভাবিক হওয়া যাবে না, অস্বাভাবিক হওয়া যাবে না, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা হইতে হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা সেটের সাথে অন্য একটি সংগ্রহের সম্পর্ককে অনুক্রম বলে। তাহলে যে কোনো সম্পর্ককে আমরা কি বলবো বলতো? অনুক্রম বলবো। একটা সিকোয়েন্স, একটা সম্পর্ক অনুযায়ী বা একটা বৈশিষ্ট্য অনুযায়ী সামনে আগাবে। একটা জিনিস সম্পর্ক বা বৈশিষ্ট্য অনুযায়ী সামনে আগাবে। যেমন আমি বললাম যে 2, 5, 8, 11 ডট 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 ডট। তাহলে এটা সম্পর্কটা কি, এটা বৈশিষ্ট্যটা কি? ভালো করে তাকায় দেখো, তাকায় দেখো, কথা বলো না বাবা, ভালো করে তাকায় দেখো, যেটা বৈশিষ্ট্যটা কি। তুমি বলবা যে ভাইয়া এটা বৈশিষ্ট্য হইলো এখানে প্রত্যেকবার 3 করে বৃদ্ধি পাইছে, প্রত্যেকবার 3 করে বৃদ্ধি পাইছে, প্রত্যেকবার 3 করে বৃদ্ধি পাইছে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা সম্পর্ক, যে প্রতিবার 3 করে বৃদ্ধি পায়। আমি যদি এটা বলতাম যে না 2, 6, 18, 54 ডট 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 ডট, তাহলে কি হইতো বলো? তাহলে এটা কি হইবে? এখানে সম্পর্কটা কি? এখানে তো বুঝলাম 3 করে বৃদ্ধি পাইছে, যোগ হইছে। এখানে সম্পর্কটা কি? এখানে সম্পর্কটা কি? হ্যাঁ বলো, এখানে সম্পর্কটা কি? এখানে সম্পর্কটা কি বলো? এখানে প্রত্যেকবার কি হয়েছে, কিভাবে আগাচ্ছে বলো, কিভাবে আগাচ্ছে? হ্যাঁ, 3 গুণ হয়েছে, গুণ হয়েছে, পারফেক্ট, পারফেক্ট, অস্থির। 3 গুণ হয়েছে এখানে, 3 দুগুণে 6, 3 6 18, 3 18 54, ঠিক আছে? তো এরকম একটা সম্পর্ক থাকবে, এরকম একটা সম্পর্ক থাকবে। এই সম্পর্ক বা বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে এই সংখ্যার যে কালেকশন, এই কালেকশনটাকে আমরা কি বলবো? অনুক্রম বলবো। কালেকশনকে অনুক্রম বলবো, কালেকশনকে আমরা কি বলবো? অনুক্রম বলবো, ঠিক আছে? এই যে কালেকশন বা অনুক্রম, এই অনুক্রমের মধ্যে প্রথম উপাদানকে বলা হয় প্রথম পদ। প্রথম উপাদানকে বলবো প্রথম পদ, দ্বিতীয় উপাদানকে বলবো দ্বিতীয় পদ। এগুলা মনোযোগ দাও, এগুলা মনোযোগ দাও, এগুলা লাগবে আমাদের। এভাবে ক্রমানুসারে পদগুলার নামকরণ করা হয়। তার মানে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটার মধ্যে এইটাকে বলা হয় প্রথম পদ। এই যে প্রথমটা, এই প্রথমটাকে আমরা বলবো হচ্ছে প্রথম পদ, এটাকে আমরা বলবো হচ্ছে প্রথম পদ। এই যে সম্পর্কটা, এটাকে আমরা বলবো হচ্ছে দ্বিতীয় পদ। এই যে সম্পর্কটা, এটাকে আমরা বলবো হচ্ছে তৃতীয় পদ। এই যে সম্পর্কটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো চতুর্থ পদ, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? চতুর্থ পদ, ঠিক আছে? ওকে, এভাবে এভাবে যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য সাধারণ পদকে বলা হবে n তম পদ। সাধারণ পদকে বলা হয় n তম পদ। এটা একটু মনে রাখো, সাধারণ পদ, যেই পদ দিয়ে পুরা জিনিসটাকে প্রকাশ করা হয়, ঠিক আছে? সাধারণ পদকে বলা হয় n তম পদ। আমি একটু পরে n তম পদ বাইর করা শিখবো, একটু মনে রাখো। তো অনুক্রমে প্রথম পদকে সাধারণত কিভাবে প্রকাশ করে বাবা? প্রথম পদকে প্রকাশ করা হয় a1 দিয়ে প্রকাশ করে। দ্বিতীয় পদকে প্রকাশ করে a2 দিয়ে প্রকাশ করে, a2। প্রথম পদ হলো a1, দ্বিতীয় পদ হচ্ছে a2, তৃতীয় পদ হচ্ছে a3। তাহলে আমরা যে প্রথম পদ বলছি, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে a1। তাহলে প্রথম পদ হচ্ছে a1, দ্বিতীয় পদ হচ্ছে a2, তৃতীয় পদ হচ্ছে a3, চতুর্থ পদ হচ্ছে a4।
বুঝতে পারছি? এভাবে নাম যাইতে থাকবে। এভাবে n তম পদ, n তম পদকে আমরা কি বলবো? এই যে n তম পদ, n তম পদকে আমরা বলবো an। an তাহলে একটা অনুক্রমকে এভাবে লেখা হয়, প্রথমে প্রথম পদ লেখা হয়, তারপর দ্বিতীয় পদ, তারপর তৃতীয় পদ, ডট 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 দিয়ে মাঝখানে n তম পদ, এরপর আবার ডট 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 হবে। বুঝতে পারছে? অনুক্রমকে সাধারণত এইভাবে লেখা হয়। ঠিক আছে, ওকে, জোস জোস, কথা বলো না, মনোযোগ দাও। এগুলো বুঝছি কিনা কমেন্টে জানো, এগুলো বুঝছি কিনা। সিম্পল কথা, এগুলো সিম্পল কথা। ঠিক আছে, ওকে, নেক্সট এক্সাম্পল। আমরা এখন যেটা করব, আমরা এখন অনেকগুলো এক্সাম্পল দেখব। এই প্রত্যেকটা এক্সাম্পলে আমরা প্রথম পদ লিখবো, দ্বিতীয় পদ লিখবো, তৃতীয় পদ লিখবো, চতুর্থ পদ লিখবো, n-তম পদ লিখবো। n-তম পদ হলো এমন একটা পদ যেই পদটা দিয়ে সবাইকে প্রকাশ করা হবে। তাহলে ফার্স্টে আমরা এক্সাম্পলটা একটু মনোযোগ দিয়ে দেখবো, না দেখলে কিন্তু বুঝতে পারবা না। তাহলে আসো মনোযোগ দিয়ে দেখি। তাহলে এক্সাম্পল 1-এ আমার প্রথম পদ কত? প্রথম পদ কত এক্সাম্পল 1-এ বলো? 1। বলো তো এখানে দ্বিতীয় পদ কত? ভাইয়া দ্বিতীয় পদও 1। এখানে 3 নাম্বার পদ কত? ভাইয়া 3 নাম্বার পদও তো 1। ভাইয়া 4 নাম্বার পদ কত? হ্যাঁ 4 নাম্বার পদও 1। ও বাবা, কি হলো তাহলে? তাহলে বৈশিষ্ট্যটা কি? তাহলে এখানে বৈশিষ্ট্যটা কি? সবই তো 1, তাহলে বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হলো এখানে পদগুলোর শূন্য করে যোগ হয়েছে, শূন্য যোগ, তার মানে প্রত্যেকটার সাথে শূন্য করে বৃদ্ধি পাইছে, শূন্য যোগ হয়েছে। শূন্য একটা সংখ্যা, শূন্য কিন্তু একটা সংখ্যা। আগে যেমন আমরা বলছি যে এই যে আমরা যেমন এখানে বলছি 3 করে যোগ হয়েছে, তাহলে 3 একটা সংখ্যা, তাহলে এখানে বৈশিষ্ট্যটা হলো এখানে শূন্য করে যোগ হয়েছে। এখন এইরকম যদি সবগুলা পদ সেম হয়, সবগুলা পদ যদি সেম হয়, তাহলে ওই অনুক্রমের নাম হইলো ধ্রুবক অনুক্রম, কনস্ট্যান্ট সিকোয়েন্স। এই অনুক্রমকে বলা হবে ধ্রুবক অনুক্রম, যেখানে সবগুলা পদ সমান, একই, সব সেম, সব সেম। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ সব সেম হবে। তার মানে n-তম পদও সেম হবে। n-তম পদ কি হবে? 1 হবে, সেম হবে, সেম সেম। এক গুণ, হ্যাঁ 1 দিয়ে গুণ হইতে পারে, শূন্য যোগ হইছে, ওরা বলতেছে 1 দিয়ে গুণ করছে, একই একই, 1 দিয়ে গুণ করলেও সেম আসবে। হ্যাঁ জোস, 1 দিয়ে গুণ করলেও সেম আসবে। এগুলোকে নামটা মনে রাখো, ধ্রুবক অনুক্রম, সব সেম। তাহলে এরকম আরো 2টা উদাহরণ দাও তো, আরো 2টা উদাহরণ দাও, ধ্রুবক অনুক্রমে 2টা উদাহরণ দাও। ধ্রুবক অনুক্রমে 2টা উদাহরণ দাও। সব সেম থাকবে, লেখো না, সব সেম থাকবে। এই যে 2 2 2 2, 3 দিলে হবে না, 2 2 ডট 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 ডট, n-তম পদেও কি থাকবে? 2 থাকবে, ডট 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 ডট। তাহলে এই যে এখানে লিখলাম 2, এটাই হচ্ছে আমাদের কি পদ বলতো? n-তম পদ, n-তম পদ, সেটা হচ্ছে 2। ওকে শোনো, মনে রাখো, মনে রাখো, যে কোনো সিকোয়েন্সে ডট ডট শুরু হওয়ার আগে কমা দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। ডট ডট শুরু হওয়ার আগে কমা দিবা, ডট ডট শেষ হইলে কমা দিবা, আবার এখানে ডট ডট শুরু হয়েছে এখানে কমা দিবা। এরকম দেওয়া যাবে না যে 2 দিলাম ডট 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 ডট, কোনো কমা নাই, তাহলে ভুল দিবে, স্যার কাইটা দিবে। ঠিক আছে, ওকে। আরেকটা উদাহরণ দাও, আরেকটা উদাহরণ দাও, এটা গেল একটা। আরেকটা উদাহরণ দাও। হ্যাঁ হইতে পারে, হইতে পারে যে ভাইয়া -4 -4 -4 -4 ডট 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 ডট, -4 ডট 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 ডট, সব -4, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, -4 -4, ঠিক আছে। n-তম পদ, n-তম পদ হচ্ছে -4, সব সেম। ঠিক আছে, ওকে। এইটা গেল এখন পর্যন্ত সবচেয়ে সোজা জিনিস। আমরা কি একটু কঠিন জিনিস পড়বো কিনা দেখে একটু কমেন্টে জানান। এখন কি আমরা একটু কঠিনে যাব কিনা? আপনারা রেডি আছেন কিনা? আপনাদের মাথা মাথা দিয়ে রেডি আছেন কিনা যে এখন আমরা একটু কঠিন পড়তে পারি কিনা? হ্যাঁ, কঠিনে যাব কিনা? কঠিনে যাব কিনা? তখন কিন্তু একটু কঠিন, পরে কিন্তু বলতে পারবে না যে ভাই কঠিন লাগতেছে, এটা বলা যাবে না। হ্যাঁ,
এই যে কঠিন শুরু এই যে এক্সাম্পল 2 কি বলছে প্রথম পদ কোনটা বলো, প্রথম পদ কোনটা হবে এখান থেকে বলো, প্রথম পদ কোনটা 1, তারপর পদ কোনটা -1, তারপর পদ কোনটা 1, তারপর পদ কোনটা -1। তাহলে n তম পদ কি হবে, এটা হলো প্রশ্ন, যে n তম পদ কি হবে, এটা হলো তোমাদের কাছে আমার প্রশ্ন, যে n তম পদ কি হবে, বলো n তম পদ কি হবে, বলো না কি কোশ্চেন আছে বলো। বলছে গণিত কাকে বলে, ফাজিল কোথাকার, এদিকে 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 না না এদিকে আসো আসো, এদিকে আসো এদিকে আসো আসো আসো, তোমার পিঠে উপর তাল ফালাবো, কিছু করবো না, আসো। ফাজিল, গণিত কাকে বলে। ওকে দেখো কি হয়েছে, কাহিনীটা কি হয়েছে, কাহিনীটা এই যে এখন দেখো মাথা খাটানো শুরু করতে হবে, এতক্ষণ আমরা একদম ইজি জিনিসগুলো পড়ছি। তো কাহিনীটা হয়েছে যে ভাইয়া একবার হচ্ছে +1 একবার হচ্ছে -1, একবার +1 একবার -1, তাহলে +1 -1 +1 -1 এইভাবে জিনিসগুলা গেছে, এইভাবে জিনিসগুলো কি হয়েছে বলতো, একটা থেকে আরেকটাতে গেছে। হ্যাঁ, সো আমরা এখন জানি যে ভাইয়া, এটা আমরা সবাই জানি যে যে কোনো -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা পজিটিভ হয়ে যায়, আর -1 এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা নেগেটিভ হয়ে যায়। এটা জানি কিনা, জোড় হইলে পজিটিভ, বিজোড় হইলে নেগেটিভ, ঠিক আছে। তাহলে এইটা যেহেতু +1, তাহলে আমরা বলতে পারবো যে এইখানে -1 এর মাথায় পাওয়ারটা কি ছিল, পাওয়ারটা জোড় সংখ্যা ছিল। আবার এটা যেহেতু -1, তাহলে আমরা বলতে পারবো যে এখানে -1 এর মাথায় পাওয়ারটা কি ছিল, বিজোড় সংখ্যা ছিল, বিজোড় সংখ্যা ছিল, ঠিক আছে। আবার এখানে যেহেতু +1, এখানে আমরা বলতে পারবো -1 এর মাথায় পাওয়ারটা হচ্ছে জোড় সংখ্যা ছিল। এখন সংখ্যাগুলো এমন ভাবে দিতে হবে, যেন এই পদের সাথে মিলে যায়। তাহলে এটা +1, তাহলে এখানে জোড় সংখ্যা দিব, তাহলে জোড় সংখ্যা আমরা ধরলাম 2 দিলাম, 2 সাপোজ 2 দিলাম। এখানে -1 তাহলে বিজোড় সংখ্যা দিব, বিজোড় সংখ্যা 3 দিলাম। আবার এখানে +1, এখানে জোড় সংখ্যা দিব, জোড় সংখ্যা 2 দিও না, কারণ 2 অলরেডি ইউজ করছি, তাহলে এখানে দিব 4। তাহলে এইটা -1, তাহলে এটা মাথায় কি দিব বলতো, এটার মাথায় দিব হচ্ছে 5। তাহলে আমাদের n তম পদ কি হবে, n তম পদ হবে এই জিনিসটা কম্বিনেশন, এটা জিনিসটা কম্বিনেশন। ভাইয়া -1 হবে, -1 হবে, খেয়াল করো এটা যখন প্রথম পদ মানে 1, 1 হইলে এখানে পাওয়ার হয় 2, এখানে যখন দ্বিতীয় পদ মানে 2, 2 হইলে এখানে হয় 3, এখানে যখন তৃতীয় পদ তখন এটা হয় 4, এটা চতুর্থ পদ হইলে এটা কি হবে 5। মানে যততম পদ পাওয়ার কিন্তু একটা বেশি, তাহলে n তম পদ হইলে এটা হবে n+1, শেষ, এটা n তম পদ, n+1। বুঝতে পারছি, কঠিন বলছিলাম না, কঠিন, এই যে কঠিন শুরু হয়ে গেছে, কিচ্ছু করার নাই, তোমরাই বলছো যে ঠিক আছে কঠিন দেখান। এই যে এটাই হচ্ছে সিকোয়েন্স বুঝে বুঝে, মানে প্যাটার্ন, এটাকেই বলে প্যাটার্ন, সব একই স্টাইলে নিয়ে আসা, এই একই স্টাইলে নিয়ে আসা, এটা হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্নটা ফলো করে আমরা n তম পদ লিখে ফেলবো, ঠিক আছে, n তম পদ লিখে ফেলবো। ওকে, আরেকটা দেখি, এটা দেখো, ফার্স্টটা হচ্ছে কত, ফার্স্টটা হচ্ছে 1, প্রথম পদ 1, তারপরটা কত 3, প্রথম পদ 1, তারপরে 3, তারপরে কত 6, তারপরে কত বলতো 10। ওকে, এখন এখানেও কি বের করতে বলছে, এখানেও আমাকে n তম পদ বের করতে বলছে, n তম পদ বের করতে বলছে, ঠিক আছে। ওকে, এই রাদিয়া আফরিন তো ফিটিও তাল ফালাবো কিন্তু, ফাজিল কথা, এখানে মনোযোগ দে, দুষ্ট। ওকে, তাহলে এটা প্যাটার্নটা কি, এটা প্যাটার্ন বাই করতে হবে, সবগুলাকে একই স্টাইলে আনতে হবে, সবগুলোকে একই স্টাইলে আনতে হবে।
তাহলে সবগুলোকে একই স্টাইলে আনতে হবে। তাহলে এটা n তম পদ কি হবে বলো, এটা n তম পদ কি হবে? না সমবাহু না, এটা তো চিত্র একে বুঝাইলাম, ওটা তো চিত্র, এটা তো চিত্র দিয়ে বুঝাইছি, ঠিক আছে। ওকে, কত করে বাড়তেছে বলো তো, কত করে বাড়তেছে? 1 3, এখানে 2 বাড়ছে, এখানে 3 বাড়ছে, এখানে 4 বাড়ছে, তাহলে এখানে বাড়ছে হচ্ছে 2 1 3, তাহলে এখানে আমার বাড়ছে কত? এখানে বাড়ছে হচ্ছে 2, 3 থেকে 6, এখানে বাড়ছে হচ্ছে কত? 3, এখান থেকে এখানে, এখানে বাড়ছে হচ্ছে কত বলতো? 4, ঠিক আছে 10, এটা হচ্ছে 10, 10 এর পর এটা হচ্ছে 15, 15 হলে এখানে কত বাড়বে বলতো? 5 করে বাড়বে। এখন 1 থেকে 3, এটা আবার কত করে বাড়ছে? এটা বাড়ছে হচ্ছে 1, এটা বাড়ছে কত? 1, এটা বাড়ছে কত বলতো? 1। ওকে, সাধারণ সব জায়গায় 1 1 করে বাড়ছে 3 নাম্বার লেয়ারে। তাহলে 3 নাম্বার লেয়ারে যদি 1 1 করে বাড়ে, তাহলে আমাদের n তম পদ কি হবে বলো, n তম পদ কি হবে? হুম, তাহলে এটাকে কিভাবে লেখা যায় বলো? বলেন। হ্যাঁ, ফিবোনাচ্চি অনুক্রম, না না ফিবোনাচ্চি অনুক্রম না। হ্যাঁ, n-1 না, কেমনে n-1? না না n-1 না। ওকে, বলো এটা n তম পদ কি হবে? চিন্তা করো, চিন্তা করো। 2n না, 2n না, n+1/2 না, n+1/2। হ্যাঁ, n+1 কি হবে? প্যাটার্নটা কি হবে বুঝো, প্যাটার্নটা কি হবে? কত করে বাড়তেছে, আমরা n তম পদ লাগবে যেন আমরা সব জায়গায় একই প্যাটার্ন দাঁড় করে ফেলতে পারি। 2n-1 হলে হয় না, কারণ মিলে না, 2n-1 হলে মিলবে না। হ্যাঁ, তাহলে আমরা সব জায়গায় আসলে একই জিনিস বানাইতে হবে, সব জায়গায় একই জিনিস না বানাইলে এই জিনিসটা আমাদের এভাবে হবে না। তো আমরা যেটা করতে পারি, আমরা ফার্স্টে এই 1, যেটা 1 এর সাথে আমরা এটাকে একটা সিম্পল হিসাবে নিয়ে আসতে পারি। তাহলে 1 এর সাথে আমরা 1 দিলাম, তারপর একটা 2 দিয়ে নিচে যদি 2 দিলাম, তাহলে দেখো 1 ই থাকে, 2 কাটা চলে যায়, 1 ই থাকে, তাই না? ওকে, 3 কে আমরা কি দেওয়া যায়? ও, 3 কে আমরা একই জিনিস দিলাম, যে 2 × 3/2, তাহলে এটাকে লেখা যায় 1/2/2, তারপরটা হচ্ছে 2/3/2, তারপর এটাকে কি লেখা যায়? 6 কে কি লেখা যায় বলতো? 3 দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা 3 দিয়ে শুরু হবে, 3/4/2, 3/4/2, তাহলে এটা কি হবে? এটা হবে 4/5/2, 4/5/2, ঠিক আছে 4/5/2, বুঝতে পারছি 4/5/2। তাহলে তারপরটা কত হবে? 5/6/2। এই দেখো প্যাটার্ন চলে আসছে, প্যাটার্ন চলে আসছে। তাহলে এখন এইটাকে কি লেখা যায়? এটাকে কি লেখা যায়? এখন প্যাটার্নটা একটু চিন্তা করো। প্যাটার্নটা হচ্ছে যে ভাইয়া আপনার সব জায়গায় 2 আছে, নিচে একটা 2 আছে, সব জায়গায় 2 আছে, তার মানে আমার এখানেও নিচে একটা কি থাকবে বলতো? নিচে একটা 2 থাকবে। এখানে 1 থাকলে, প্রথম পদ থাকলে এখানে প্রথম পদ 1, এখানে দ্বিতীয় পদ হলে এখানে প্রথম পদটা 2, এখানে 3 নাম্বার পদ হলে এখানে 3, এখানে 4 নাম্বার পদ হলে এখানে 4, তাহলে এখানে n তম পদ হলে এখানে হবে n, এবং এখানে যা হয়েছে পরেরটা 1 বাড়ছে, এখানে 1 হইলে পরেরটা 2, এখানে 2 হইলে পরেরটা 3, এখানে 3 হইলে পরেরটা 4, এখানে 4 হইলে পরেরটা 5, মানে 1 বাড়বে। তাহলে এটা হবে n+1, এই যে 1 বাড়বে, 1 বাড়বে, ঠিক আছে 1 বাড়বে, ঠিক আছে n+1/2, এই যে অনেকে সঠিক অ্যান্সার দিছো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে n তম পদ, n+1/2। সো যে প্যাটার্ন বাইক করতে হবে, একটা প্যাটার্ন, কমন প্যাটার্ন বা কমন স্টাইলে সবগুলোকে নিয়ে আসতে হবে, তাহলে তুমি n তম পদ বাইক করতে পারবা।
ওকে, এটা আরো ইজি, এটা আরো ইজি। এখানে দেখো প্যাটার্নটা অলরেডি বলেই দিচ্ছে, এই যে এনতম পদ বলেই দিছে, এটা জাস্ট ফিল আপ করলেই হবে। এবং এইটা কিন্তু একটা কমন জিনিস, এই যে 1 3 5 7, 1 3 5 7 এদের একটা কমন নাম আছে। এদের নাম হলো কি বলতো? এদের কমন নাম হলো বিজোড় সংখ্যা। তাহলে মনে রাখো, যে কোনো বিজোড় সংখ্যার কমন প্যাটার্ন হলো এটা 2n - 1। যে কোনো বিজোড় সংখ্যার কমন প্যাটার্ন হচ্ছে 2n - 1। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 3, তৃতীয় পদ হচ্ছে কত 5, তারপরের পদ হচ্ছে 7, আর n তম পদ হচ্ছে কত দেখো তো 2n - 1। এটা হচ্ছে n তম পদ। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের n তম পদ। ঠিক আছে কিনা? এই যে ওকে, নেক্সট এটা এখানেও দেখো n তম পদটা বলে দিছে, n তম পদটা বলে দিছে। আর n তম পদ যদি না বলতো তাহলে আমরা বের করতে পারতাম। কিভাবে? জাস্ট প্যাটার্নটা চিন্তা করো। প্রথম পদটা কি বলছে? প্রথম পদ বলছে হাফ, তাহলে 1 আর নিচে 2। তারপর পদটা বলছে হচ্ছে 2/3, তাহলে 2/3। তারপরটা হচ্ছে 3/4, 3/4। তারপরটা হচ্ছে 4/5, 4/5। এখন তুমি যদি একটু অ্যানালাইসিস করলে তুমি দেখবা যে এখানে প্রথম পদ মানে প্রথম মানে 1, সেটা উপরে থাকে এবং নিচে 1 বৃদ্ধি পায়। এখানে দ্বিতীয় পদ হলে এখানে 2, নিচে 1 বাড়বে। এখানে তৃতীয় পদ হলে এখানে 3, নিচে 1 বাড়বে। চতুর্থ পদ হলে এখানে 4, নিচে 1 বাড়বে। তাহলে n-তম পদ হইলে এখানে কি হবে বলতো? এখানে হবে n আর নিচে 1 বাড়বে। 1 বাড়া মানে n+1, 1 বাড়া মানে কি n+1। ঠিক আছে? ওকে, সো মজা না? এই জিনিসগুলো মজা, যে একটা প্যাটার্ন বাইক করা। তোমার ওই জিনিসটার দিকে তাকায় একটা জিনিসের সিকোয়েন্স বাইক করতে হবে। ঠিক আছে? আসলে মজা আছে। বুঝতে পারছো তো নাকি বাবা? পার্থক্য হাফ না, পার্থক্যের দরকার নেই। তানজিম, এই প্যাটার্ন বাইক করার কোনো সহজ ট্রিক্স নাই। এটা তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার আয়ত্তে চলে আসবে। এজন্য দেখবা বিভিন্ন খবরের পত্রিকাতে এরকম প্যাটার্নে অনেকগুলো কুইজ থাকে, দেখছো কিনা? সুডুকো থাকে, নাম্বারের প্যাটার্ন থাকে, চিত্রের প্যাটার্ন থাকে। ঠিক আছে? এরকম এই প্যাটার্ন নিয়ে অনেক কুইজ পৃথিবীতে অ্যাভেলেবেল। ঠিক আছে? কারণ এগুলো নর্মাল কোনো ট্রিক্স নাই, এগুলো বেশিরভাগ জিনিস হলো ইনটিউশন। ঠিক আছে? ওকে, যেমন এইটা দেখো, এটা n-তম পদ তো বলেই দিছে, এটা আমাদের বইতে ছিল, তো বইতে n-তম পদ বলেই দিছে। প্রথম পদ হলো 1, তারপর পদ কি দেখো তো 2/3, তারপর পদ কত 3/5, তারপর পদ কত 4/7। এখন আমি যদি এদের মাঝখানে একটা প্যাটার্ন বাইক করার চেষ্টা করি, তখন আমরা দেখব এটাকে লেখা যায় 1, কিন্তু 1 এর নিচে কি আনা যায় বলতো? 1 এর নিচে আনা যায় 2 - 1, 2 - 1। একইভাবে এটাকে লেখা যায় 2, এটাকে লেখা যায় 2 দুগুণে 4 - 1, 4 থেকে 1 গেলে 3। এখানে 3 থাকে, এখানে লেখে 3 দুগুণে 6 - 1, 6 থেকে 1 গেলে 5 মিলে যায়। একইভাবে এখানে 4, এখানে হলো 4 দুগুণে 8 - 1, তাহলে 8 থেকে 1 গেলে 7। বুঝতে পারছো? n-তম পদ কি হবে তাহলে? তাহলে n-তম পদ হবে, এখানে n হবে, কিন্তু নিচে হবে কি ডাবল করে 1 মাইনাস 2n - 1। এটা হবে আমাদের n-তম পদ 2n - 1। সো প্যাটার্নটা ফার্স্টে বাইক করতে হবে যে কি হচ্ছে। তাহলে প্রথমটাতে হচ্ছে 2 এর সাথে 1 গুণ হয়ে 1 বিয়োগ, এখানেও সেম, উপরে যা আছে নিচে সেটা ডাবল হয়ে 1 বিয়োগ, উপরে যা আছে নিচে সেটা ডাবল হয়ে 1 বিয়োগ, উপরে যা আছে নিচে সেটা ডাবল হয়ে 1 বিয়োগ। তাহলে উপরে n থাকলে নিচে ডাবল হবে 2n - 1, ডাবল হয়ে 1 বিয়োগ। ঠিক আছে? দেখো একটু চোখ দিয়ে দেখো, সবাই চোখ দিয়ে তাকাও, তাকায় থাকো, স্ক্রিনে তাকাও। না আমার দিকে না, আমার দিকে তাকাইছো কেন দুষ্ট? এদিকে তাকাও, এদিকে তাকাও, প্যাটার্নটা দেখো। উপরে যা আছে নিচে সেটা ডাবল হয়ে 1 বিয়োগ, ডাবল হয়ে 1 বিয়োগ। তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ হলে 3, 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ হলে 5, 4 দুগুণে 8, 8 থেকে 1 বিয়োগ হলে 7। দেখছো? ঠিক আছে? না অনুক্রমের সূত্র নাই, আমাদের মেইনলি ধারা সূত্র আছে। তানজিম বলছে ওর কাছে খুব কঠিন লাগতেছে।
তানজিম এগুলো একটু কঠিন আছে, কিন্তু তুমি যদি খুব ভালোভাবে দেখতে পারো, তোমার যদি চোখ থাকে, যে চোখ, এই চোখ থাকলে কিন্তু তুমি খুব ইজিলি এগুলো প্যাটার্নটা বাইক করে ফেলতে পারবা, যে কোন স্টাইলে বৃদ্ধি পাচ্ছে বা কোন স্টাইলে হ্রাস পাচ্ছে। ঠিক আছে। রাজস্বী বলছে ও মাত্র ক্লাসে আসছে, এদিকে আসো, তো ফিটে উপর তাল ফালে, তারপর তুই জায়গা ফাজিল। ওকে, এই যে মাথা খাটাও, মাথা খাটাও। এই দেখো তোমাদের ব্রেনের ছবি দিছে, দেখছো? চোখের উপরে ব্রেন উঠে গেছে, ব্রেন, মাথাটা গরম হয়ে ব্রেনটা বের হয়ে গেছে। ওকে, এন তম জিনিসটা কি? ও বলছে এন তম পদ জিনিসটা কি। এন তম পদ, এটা একটু ভালো করে বুঝো। ও খুব সুন্দর প্রশ্ন করছে, মনে সিলি মনে হইতে পারে যে প্রশ্নটা মনে সিলি না, এটা খুব সুন্দর প্রশ্ন। এন তম পদ হইলো এমন একটা জিনিস যা সবগুলা পদকে রিপ্রেজেন্ট করে। তুমি যদি এন তম পদে এন এর মান 1 বসায় দাও, আমি ভাইয়া এন এর মান 1 বসাই, তাহলে এন এর মান 1 বসাইলে প্রথম পদ পাওয়া যায়। দেখো এন এর মান 1 বসায় দাও, এখানে এন এর মান 1 বসাইলে প্রথম পদ। এখানে যদি আমি এন এর মান 2 বসাই, এন এর মান আমি 2 বসাই, তাহলে দ্বিতীয় পদ। আমি যদি এখানে এন এর মান 3 বসাই, তাহলে 3 নাম্বার পদ। এন এর মান 3 বসাইলে 3 নাম্বার পদ। একইভাবে আমি যদি এখানে এন এর মান 4 বসাই, এন এর মান যদি আমি 4 বসাই, তাহলে 4 নাম্বার পদ। তাহলে তুমি যদি এন তম পদ বের করে ফেলতে পারো, তাহলে তুমি যে কোনো পদ বাইক করে ফেলতে পারবা, যে কোনো পদ বাইক করে ফেলতে পারবা। আমি যদি এখন তোমাকে বলি যে ভাইয়া আমি 10তম পদ বাইক করতে চাই, 10তম পদ বের করতে চাই, তখন তুমি কি করবা জানো? তুমি এই এন তম পদে এন এর মান কত বসায় দিবা বলো তো? এন তম পদে এন এর মান বসায় দিব 10, এন এর মান 10 বসায় দিব। এখানে এখানে 10 বসাইলে 10 নাম্বার পদ চলে আসবে। তাহলে ওই যে এখানে এন এর জায়গায় 10 বসায় দাও, তাহলে উপরে হবে 10, নিচে হবে 2 ইন্টু 10 মাইনাস 1, তার মানে উপরে হবে 10, নিচে হবে 19। এই যে, তাহলে এন তম পদের সুবিধা হলো এন তম পদ থেকে সকল পদ বাইক করা যায়। এজন্যই সবাই এন তম পদের উপর গুরুত্ব দেয়, কারণ এন তম পদ থেকে সকল পদ বের করা যায়, খালি এন এর মান বসায় দিলেই হবে। যততম পদ বাইক করতে চাও এন এর মান তত বসায় দিবা, শেষ। এন এর মান তত বসায় দিবা, বুঝছো? তাহলে একইভাবে আমি যদি এখানে বলি যে ভাই আমি এইখান থেকে আমি ধরো 22তম পদ বাইক করতে চাই, আমি 22তম পদ আন্দাজে দিলাম, 22তম পদ বাইক করতে চাই। তুমি বলো 22তম পদ বাইক করতে গেলে এই এন তম পদের যে সূত্র, এই যে সূত্রটা, এখানে এন এর মান কত বসাবা? এখানে এন এর মান 22 বসাবো, এই যে এন এর মান 22 বসাবো। তাহলে এন এর মান 22 বসায় দিলেই আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব হচ্ছে 22তম পদ। কত আসবে সেটা? এই যে এন এর মান 22 বসায় দাও, আর নিচে হবে 22 যোগ 1, 22 যোগ 1, তার মানে চলে আসবে হচ্ছে 22/23। এই যে 22/23, জোস। ঠিক আছে, বুঝতে পারছো? সিম্পল সিম্পল, পানি ভাত, হ্যাঁ পানি ভাত। ঠিক আছে, সো এন তম পদ খুব ইম্পর্টেন্ট। এজন্য এন তম পদটা খুব ইম্পর্টেন্ট, কারণ এন তম পদ পেয়ে গেলে সব পদ পাওয়া যাবে পৃথিবীতে, সব পাওয়া যাবে। কততম পদ লাগবে? হ্যাঁ 500তম পদ। ও বাবা, ও বলছে 500তম পদ লাগবে। তোমরা বলো, বাকিরা বলো তো দেখি, এইটার 500তম পদ বাইক করা কি আমাদের জন্য কঠিন হবে? 500তম পদ কমেন্টে জানাও, 500তম পদ, 500তম পদ বাইক করতে চায় ও, 500তম পদ। তাহলে এন এর মান কত বসাবো? এন এর মান বসাবো হচ্ছে 500। তাহলে 500তম পদ এটা কত আসবে একটু কমেন্টে জানাও, ও জানতে চায়, একটু কমেন্টে জানাও যে 500তম পদ কত আসবে। হ্যাঁ 500/501 হয়ে গেছে, হয়ে গেছে। এই যে এন এর মান 500 বসাবে, তাহলে এন এর মান উপরে বসবে হচ্ছে 500, আর নিচে হবে কি 500 যোগ 1, তার মানে 501। শেষ। ভয় পাইছি নাকি? ভয় পাইছি? 500তম পদ বলছে নাকি ভয় পাইছি আমরা? আমরা ভয় পাবো না, ভয় পাবো না। আপনি যততম পদ বাইক করতে বলেন কোনো সমস্যা নাই,
আমি n তম পদ বাইক করব প্রথমে, তারপর n এর মান বসায় দিব। তাহলে এই প্রশ্নে কেউ যদি তোমাকে 500তম পদ বের করতে বলতো, বোকার মতো 500তম পদ লেখা শুরু করো না, যে সব লিখে ফেলবো আজকে 500 পদ লিখে ফেলবো না। ফার্স্টে n তম পদ বাইক করবা, তারপর n এর মান 500 বসায় দিবা। ঠিক আছে, বুঝতে পারছি? খুব ইজি। ওকে, এবার তাহলে আসে এইটা আসো, মাথা খাটাও, মাথা খাটাও। শূন্যতম বলে কোনো পদ হয় না। এই বেটা ফাজিল, শূন্যতম পদ হয় কোনো? শূন্যতম পদ এটা হয়? শূন্য বলে তম পদ বলে কিছু নাই। পদ সংখ্যা শূন্য হয় না, পদ সংখ্যা দশমিক হয় না। দেড়তম পদ বলে কিছু নাই। এইটা স্বাভাবিক সংখ্যা হইতে হবে, পূর্ণ সংখ্যা হইতে হবে, গোটা গোটা সংখ্যা হইতে হবে। প্রথম পদ আছে, দ্বিতীয় পদ আছে, দেড়তম পদ বলে কিছু নাই। দ্বিতীয় পদ আছে, তৃতীয় পদ আছে, আড়াইতম পদ বলে কিছু নাই। বুঝতে পারছো? সো এন এর মান হবে স্বাভাবিক সংখ্যা। তাহলে যে কোনো অনুক্রমে এন এর মান হবে বিলংস টু বড় হাতে এন। ঠিক আছে, মনে রাখো এটা, এন এর মান হবে স্বাভাবিক সংখ্যা, এন এর মান হবে স্বাভাবিক সংখ্যা। ওকে, এটা ফিল আপ করো, এটা ফিল আপ করো। কত করে বাড়তেছে সেটা খেয়াল করো। -1 থেকে 3, সরি -1 থেকে 2, ভাইয়া 3 যোগ হয়েছে। 2 থেকে 5, 3 যোগ হয়েছে। 5 থেকে 8, 3 যোগ হয়েছে। তাহলে পরেরটা কি হবে? 8 থেকে 3 যোগ হবে। 8 আর 3 কত আসে বাবা? হ্যাঁ, 11। তারপরটা কি হবে? আবারও 3 যোগ হবে। তারপরেরটা আবারও 3 যোগ হবে। তাহলে এটা আসছে 11, 3 যোগ করলে 14, যোগ করলে 17। ঠিক আছে কিনা? আচ্ছা, অনেকে এই এন জানতে চাচ্ছে। এই বড় হাতে এন, বড় হাতে এন হলো স্বাভাবিক সংখ্যার সেট। দেখছো, এই যে বলছি না, ফাঁকিবাজি দিবা, কোথাও না কোথাও গিয়ে তার ফলাফল ভোগ করবা। যারা সেটে ফাঁকিবাজি দিছ, এই যে এখন জিজ্ঞেস করতেছ যে এন কি, এগুলো ফরানো হয়েছে সব। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 থেকে শুরু হবে, 2, 3, 4, 5 ডট 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 ডট। এখানে কোনো পয়েন্ট আসে না, স্বাভাবিক সংখ্যার মধ্যে পয়েন্ট আসে না এবং শূন্য আসে না। ঠিক আছে, হ্যাঁ। ওকে, হইছে এটা বাবা, হইছে, পারছি, পারছি না? সিম্পল জিনিস। নেক্সট, এইটা করো তো দেখি, এইটা করো, এইটা করো। ওকে, ও ভালো প্রশ্ন করছে। ও বলছে ভাই এইটা এন তম পদ কি হবে, এইটা এন তম পদ কি হবে। সো মনে রাখো, এই ধরনের যখন যোগ আকারে বৃদ্ধি পায়, যোগ আকারে যখন বৃদ্ধি পাবে, তার এন তম পদ বাইক করার একটা সূত্র আছে। যোগ আকারে বৃদ্ধি পাইলে তার এন তম পদ বের করার সূত্র আছে। এন তম পদ এ এন, সেটাকে আমরা এ এন ও বলতে পারি, ইউএন ও বলে। সেটা সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এখানে এ হইল প্রথম পদ, প্রথম পদ, আর ডি হইল সাধারণ অন্তর, সাধারণ অন্তর। অন্তর মানে হচ্ছে হার্ট। অন্তর মানে কি বলো? হার্ট না, ফাজিল কোথাকার, অন্তর বলে হার্ট। অন্তর মানে হচ্ছে বিয়োগফল, বিয়োগফল। ঠিক আছে, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে বিয়োগফল বাইক করব কিভাবে? সেটা হলো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিব, তাহলে আমরা অন্তর পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে এন তম পদ বাইক করার সূত্র। তাহলে তুমি এখান থেকে যদি এন তম পদ বাইক করতে চাও, যে ভাই আমি এইখান থেকে এন তম পদ বাইক করতে চাই, তাহলে এন তম পদ বাইক করতে গেলে সূত্রটা কি হবে? এ হচ্ছে প্রথম পদ। তাহলে এখানে প্রথম পদ কে বলতো? -1। এই যে প্রথম পদ হচ্ছে কে? -1, এটা হচ্ছে প্রথম পদ। তাহলে এখানে আমার হবে -1।
n-1 n-1 এটা থাকবে, এটা n-1 থাকবে, কারণ তুমি n তম পদই তো বের করতে চাও, তাহলে n-1 থাকবে। আর d মানে হলো কত করে বাড়ছে, অথবা 2 নাম্বারটা থেকে 1 নাম্বারটা বিয়োগ, 2 থেকে মানে 2 থেকে -1 বিয়োগ, 2 থেকে -1 বিয়োগ করলে 3 হয়, বা 3 করে বাড়ছে। ওকে, এখন যদি তুমি হিসাব করো -1 3 দিয়ে গুণ করলে 3n-3, তাহলে আমার এটা হচ্ছে 3n-4। তাহলে এই 3n-4 পাইলাম, এটাই হচ্ছে আমাদের n তম পদ। তাহলে এটার জন্য n তম পদ হচ্ছে 3n-4, 3n-4। বুঝতে পারছি? 3n-4 সূত্র আছে। হ্যাঁ সামিয়া, ওটা দশমিক না। মেহবিন বলছে স্যার কিচ্ছু বুঝি নাই, এগুলো সামনে ক্লাসে বুঝাবো, ওরা জানতে চাইছে এজন্য ওদেরকে অ্যাডভান্স বলে দিছি, ঠিক আছে? এটা একটা সূত্র, এই সূত্র দিয়ে n তম পদ ইজিলি বাইক করে ফেলা যায়, ঠিক আছে? ইজিলি বাইক করে ফেলা। এই সূত্রটা কখন কাজ করবে? যখন এটা সমান ভাবে যোগ আকারে বৃদ্ধি পাবে, 3 করে বাড়তেছে সমান, এটাকে বলা হয় সমান্তর ধারা, আমরা একটু পরে আসতেছি, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে আসলে পয়েন্ট বলে না, এগুলোকে ইনটু বলা হয়, তার মানে এখানে দুইটা সংখ্যা গুণ আকারে আছে। এটা যারা পয়েন্ট বলতেছো তারা একটু ভুল করতেছো, ঠিক আছে? সো এখানে আসলে দুইটা সংখ্যা গুণ আকারে আছে, এই যে 3.4 না, এইটা আসলে হচ্ছে 3 × 4, এই প্যাটার্নটা এটা 4.5 না, এটা হচ্ছে আমাদের 4 × 5, তারপরটা কি 5 × 6, 5 × 6, তাহলে বলো তারপরটা কি হবে? 3 × 4, 4 × 5, এখানে যে যেটা দিয়ে শেষ হয়েছে ওটা দিয়ে শুরু হয়েছে, আবার যে 5 দিয়ে শেষ হয়েছে 5 দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে 6 দিয়ে শেষ হয়েছে, তাহলে এখানেও কি হবে বলো? 6 দিয়ে শুরু হবে, তার মানে এইটা হবে 6 × 7, ঠিক আছে? 6 × 7, তারপরে 7 দিয়ে শেষ হয়েছে, তাহলে এখানে 7 দিয়ে শুরু হবে, 7 × 8, 8 দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা হবে 8 × 9, 8 × 9, 8 × 9, ঠিক আছে? তারপরটা হবে কত? তারপরটা লেখে নাই, আমরা যদি লিখি তাহলে হবে 9 × 10, তারপরটা হবে কত? তারপরটা হবে 10 × 11, এইভাবে আগাইতে থাকবে, বুঝতে পারছো? এইভাবে যাইতে থাকবে, ঠিক আছে? তার মানে এখানে আসলে দুইটা সংখ্যা ব্র্যান্ড, ঠিক আছে? এটা দুইটা সংখ্যা ব্র্যান্ড হিসেবে শুরু হয়েছে। ওকে, এইটা যদি n তম পদ বের করতে চাই, বলো n তম পদ কি হবে? এটা n তম পদ, প্যাটার্নটা চিন্তা করো, এটা n তম পদ। হ্যাঁ না, এটা সূত্র দিয়ে হবে না, এইটা সূত্র দিয়ে হবে না। এই আগের সূত্রটা কার জন্য দেখাইছি? যখন সমান হারে বৃদ্ধি পাবে, এটা হচ্ছে সমান্তর ধারার জন্য, সমান্তর অনুক্রমের জন্য, সমান্তর অনুক্রম বা ধারা, সমান্তর অনুক্রম বা ধারার জন্য দেখাইছি, বুঝতে পারছো? সমান্তর অনুক্রম বা ধারা মানে কি? একই হারে বৃদ্ধি পাবে, তাহলে সমান্তর অনুক্রম বা ধারা এটা মানে হচ্ছে একই হারে বৃদ্ধি পাবে। জানেন যে +3 সব জায়গায় +3 সেম ভাবে বৃদ্ধি পাইছে, তাহলে যখন সেম ভাবে বৃদ্ধি পাবে তখন হলো এই সূত্র। আর যখন কোনো ঠিক ঠিকানা নাই, যখন কোনো ঠিক ঠিকানা নাই তখন তুমি এইভাবে গুণ দিয়ে হিসাব করে বলতে হবে। তাহলে ফার্স্ট অফ অল দেখো, এটা কি প্রথম পদ না? এটা হচ্ছে প্রথম পদ। এখন প্রথম পদ শুরু হয় 3 দিয়ে, প্রথম পদ মানে 1 হইলে 3 হয়। আবার এটা কি বলো? এটা হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদটা শুরু হচ্ছে 4 দিয়ে, দ্বিতীয় পদ শুরু হচ্ছে 4 দিয়ে, এটা হচ্ছে 3 নাম্বার পদ, 3 নাম্বার পদ শুরু হচ্ছে কত দিয়ে দেখো? 5 দিয়ে। তার মানে যত নাম্বার পদ তার থেকে 2 বেশি হচ্ছে, তার থেকে 2 বেশি হচ্ছে, এখানে 2 বেশি হচ্ছে। প্রথম পদ হলে 3, 2 বেশি, দ্বিতীয় পদ হলে 4, 2 বেশি,
3 নাম্বার পদ হইলে 5, 2 বেশি, তাহলে n তম পদ হইলে 2 বেশি, তাহলে প্রথমটাতে 2 বেশি, n + 2, n + 2। এরপর এখানে 3 হইলে তারপরটা কত 4 হয়, মানে ওইখান থেকে আবার আরো এক বেশি, মানে 3 থেকে এক বেশি, 4 থেকে এক বেশি, 5 থেকে এক বেশি, তার মানে এই যে n + 2 এইটা থেকে আবার আরো এক বেশি, এই যে আরো এক বেশি, তার মানে ফাইনালি আমরা পাবো n + 2 ইনটু n + 3, এটা হচ্ছে n তম পদ। বুঝতে পারছো? n + 2 n + 3, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, আবার বলি এইসব ক্ষেত্রে তোমার সূত্র হবে না, এখানে প্যাটার্ন দেখতে হবে যে কিভাবে হইছে। প্যাটার্নটা তুমি বোঝা শুরু করবা প্রথম পদ থেকে, যেটা যখন প্রথম পদ হয়, প্রথম পদ মানে 1, প্রথম পদ হইলে এখানে 3 হয়, তার মানে 2 বেশি দিয়ে শুরু হয়, দ্বিতীয় পদ হইলে 4 হয়, 2 বেশি, তৃতীয় পদ হইলে 5 হয়, মানে 5 দিয়ে শুরু হয়, তারপর এটা চতুর্থ পদ হইলে দেখো 2 বেশি, তার মানে এই যে 6 দিয়ে শুরু হইছে, 6 দিয়ে শুরু হইছে, তাহলে n তম পদ হইলে n + 2 দিয়ে শুরু হবে, মানে 2 বেশি হবে, 2 বেশি দিয়ে শুরু হবে, আর প্রথমটা যা হবে তারপরেরটা 1 বাড়বে, তাহলে প্রথমটা যদি n + 2 হয় তারপরে 1 বাড়বে, 1 বাড়বে, 1 বাড়বে, তাহলে n + 3 হবে, n + 3 হবে, ঠিক আছে? সিফাত মনোযোগ দাও, মনোযোগ দিলে সব বুঝে যাবা, ঠিক আছে? 1 বাড়বে, 1 বাড়বে, একটু টাফ হইতে পারে এই জিনিসগুলা, কিন্তু এই ভিডিওটা বারবার দেখবা, যখন রেকর্ড আসবে তখন বারবার দেখবা, আইডিয়াটা মাথায় ঢুকে যাবে। ওকে, নিচে অনুক্রমগুলা সাধারণ পদ নির্ণয় করো। এই যে সাধারণ পদ, মনে রাখো সাধারণ পদ মানেই হচ্ছে আসলে n তম পদ, সাধারণ পদ মানেই হচ্ছে n তম পদ। তাহলে আমার এই অনুক্রমগুলা n তম পদ বের করতে বলছে, তাহলে n তম পদ কি হবে? n তম পদ একটু আগে বলছি, এই n তম পদ বাইর করার সূত্রটা কিভাবে শুরু করবা? সূত্রটা শুরু করবা প্রথম পদ দিয়ে, যে ভাইয়া প্রথম পদে কি আছে, এই যে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, তাহলে যখন প্রথম পদ হলো 3, 3 কে কি লেখা যায়? প্রথম পদ, তাহলে আমরা একটু লিস্ট করবা যে প্রথম পদ হচ্ছে 3, দ্বিতীয় পদ হচ্ছে 6, তৃতীয় পদ হচ্ছে 9, হ্যাঁ 3n হয়ে গেছে, পারফেক্ট। দেখো 3 কে লেখা যায় 3 একে 3, 6 কে লেখা যায় 3 দুগুণে 6, 9 কে লেখা যায় 3 তিরিকা 9। বুঝতে পারছি? তার মানে কি? তার মানে যততম পদ তত দিয়া গুণ, প্রথম পদ হইলে 1 দিয়া গুণ, 3 এর সাথে 1 গুণ, দ্বিতীয় পদ হইলে 3 এর সাথে 2 গুণ, 3 এর সাথে 2 গুণ, তৃতীয় পদ হইলে 3 এর সাথে 3 গুণ, তৃতীয় পদ হইলে 3 এর সাথে 3 গুণ, তাহলে n তম পদ হইলে 3 এর সাথে n গুণ হবে, 3 এর সাথে n গুণ হবে, 3n শেষ। এই যে সবাই পারছে, জোস। নেক্সট, এই যে দেখো নেক্সটে আমার দেখো প্রথম পদ কি, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে মাইনাস সহ দ্বিতীয় পদ, প্রথম পদ দ্বিতীয় পদ, তাহলে এগুলো ফার্স্টে লিখবা, লিখে তুমি বুঝবা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ সবগুলা বলে দিছে। তাহলে প্রথম পদ হলো প্লাস আছে, হাফ আছে, দ্বিতীয় পদে আবার মাইনাস আছে, 2/3 আছে, তৃতীয় পদে প্লাস আছে, 3/4 আছে, চতুর্থ পদে আবার মাইনাস, 4/5। তাহলে আমাকে বের করতে বলছে বাবা n তম পদ, তাহলে n তম পদ বের করতে বলছে, ঠিক আছে? তাহলে n তম পদে আমরা যদি হিসাব করি তাহলে n তম পদ কত হবে? n তম পদ বলো, না ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু প্লাস মাইনাস হিসাবটা করতে হবে, n ডিভাইড বাই n প্লাস 1 সেটা করতে হবে। সো এই যে প্লাস আর এই যে মাইনাস, এই হিসাবগুলো আমরা জানি কিভাবে আসে,
একটা প্লাস একটা মাইনাস, এই প্লাসটা কখন হয়? প্লাস হবে যখন -1 এ পাওয়ার জোড় সংখ্যা, -1 এ পাওয়ার জোড় হইলে পজিটিভ, আর -1 এ পাওয়ার বিজোড় হইলে নেগেটিভ। আবার -1 এ পাওয়ার এখানে জোড় দিব, পরেরটাতে আবার বিজোড় দিব। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, এখানে যখন প্রথম পদ -1 এ পাওয়ার হয় 2, এখানে যখন দ্বিতীয় পদ -1 এ পাওয়ার হয় কি বলতো 3, এক বেশি হয়। এখানে 3 নাম্বার পদ হইলে এক বেশি 4, এখানে 4 নাম্বার পদ হইলে এক বেশি 5। বুঝতে পারছো, এক বেশি হয়। তাহলে n তম পদ হইলে এক বেশি হবে, -1 টু দি পাওয়ার n+1। এটা হচ্ছে চিহ্নের জন্য, এই চিহ্নগুলা হিসাব করলাম। এখন চিহ্নের হিসাবে পরে খেয়াল করো, এখানে আছে 1/2 মানে হাফ, এই হাফটা খেয়াল করো। প্রথম পদ হইলে 1 দিয়ে শুরু হয়, উপরে 1 থাকে, যে 1 থাকে উপরে 1, আর নিচে এক বেশি, নিচে এক বেশি। আবার দ্বিতীয় পদ হইলে এই যে দেখো 2 দিয়ে শুরু হয়, উপরে 2 নিচে এক বেশি। আবার তৃতীয় পদ হইলে দেখো 3 দিয়ে শুরু হচ্ছে, নিচে এক বেশি। আবার চতুর্থ পদ হইলে 4 দিয়ে শুরু হয়, নিচে এক বেশি। বুঝতে পারছো? তাহলে n তম পদ হইলে, n তম পদ হইলে n দিয়ে শুরু হবে, কিন্তু নিচে এক বেশি হবে, n+1। n দিয়ে শুরু হবে, n+1। ঠিক আছে, একটু কঠিন লাগতেছে নাকি? হ্যাঁ, টাইম শেষ, একটু আমরা একটু দিয়ে শেষ করে দিচ্ছি। ওকে, এটা গেল আমাদের n তম পদ বাইক করা। এখন উল্টাটাও বলে, উল্টাটাও বলে এই n তম পদ থেকে অনুক্রম বাইক করতে বলে। অনুক্রম মানে সিরিয়ালে সবগুলা বাইক করবা। তাহলে সিরিয়ালে যদি সবগুলা বাইক করবা, তাহলে আমরা কি করব? আমরা জানি প্রথম পদ বাইক করার সময় আমরা কি করব? প্রথম পদ বাইক করার সময় আমরা n এর মান 1 বসায় দিব। এবার উল্টা, এবার উল্টা, n তম পদ থেকে আমার সিকোয়েন্সটা বাইক করতে হবে। তাহলে n এর মান 1 বসায় দিব, তাহলে এটা হবে -1 টু দি পাওয়ার 2 হাফ, তাহলে এটা হচ্ছে +হাফ। এই যে প্রথম পদ পেয়ে গেছি। একইভাবে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হবে -1 এর মাথায় 2+1 2 2+1, তাহলে -1 এর মাথায় 3 2/3 -2/3। তৃতীয় পদ -1 এর মাথায় 3+1 3+1 4 3/4 3/4। সো এইভাবে মানগুলো বাইক করবা। বাইক করার পর অনুক্রম হবে, জাস্ট এই সংখ্যাগুলো কমা দিয়ে লিখে ফেলবা। তাহলে অনুক্রম, তাহলে অনুক্রম হবে = হাফ, কমা, কমা দিয়ে লিখবো -2/3 3/4 ডট 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 ডট, এই ডট 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 দিয়ে দিব। এটা হচ্ছে অনুক্রম। বুঝতে পারছো? হ্যাঁ, ইমতিয়াজ বলছে এগুলা পারবা, ইজি। n এর মান বসায় দিবা। n এর মান যখন 1 বসাবা তখন প্রথম পদ, n এর মান যখন 2 বসাবা দ্বিতীয় পদ, n এর মান যখন 3 বসাবা তৃতীয় পদ। বুঝতে পারছো? বসানোর পর যা পাবা সেগুলা কমা দিয়ে লিখবা, তাহলে অনুক্রম হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল। তাহলে আশা করি এটাও পারবা। এখানে n এর মান যখন 1 বসাবো, বলো কত আসবে? 1 কে স্কয়ার করলে 1, 1 কে স্কয়ার করলে 1, 2 থেকে 1 গেলে 1, তাহলে প্রথমটা হবে 1, একবারে করে দিচ্ছি। 2, তাহলে উপরে হবে 2 দুগুণে 4, নিচে হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে 7। 3, 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 9 দুগুণে 18, 18 থেকে 1 গেলে 17। এই যে অনুক্রম শেষ। ঠিক আছে, n এর মান 1 বসাইছি, 2 বসাইছি, 3 বসাইছি, যা পাইছি কমা দিয়ে লিখে দিছি। ঠিক আছে, ওকে, এটা আমরা নেক্সট দিন দেখবো, নেক্সট দিন দেখবো। আজকে একটু আমরা তোমাকে দেখাইলাম যে নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব। তাহলে নেক্সট দিন অনুক্রম আমাদের সসীম অনুক্রম শিখবো, অসীম অনুক্রম শিখবো। সেটা আবার দুই টাইপ হইতে পারে, একটা হচ্ছে সমান্তর, একটা হচ্ছে কি বলো গুণোত্তর। এটা দিয়ে আমরা নেক্সট দিন শুরু করব। বুঝতে পারছি? ওকে, আজকে এই পর্যন্ত থাক। তোমাদের দুইটা SW আছে, এই যে এই SWটা অবশ্যই অবশ্যই করবা। সেই সাথে একটা অ্যাসাইনমেন্টও দিয়ে দিলাম, সেটাও করবা। ঠিক আছে,
তো এটা একটা স্ক্রিনশট নাও, এটা অবশ্যই এসডব্লিউ করবা, ঠিক আছে? এই যে এটা এই এসডব্লিউটা অবশ্যই করতে হবে। একটা হলো এন সাধারণ পদ মানে এনতম পদ বাইক করতে হবে, আর একটা হচ্ছে অনুক্রম গুলা লিখতে হবে, মানে এন এ মান বসায়া পদগুলা বাইক করবা, এন এ মান বসায় পদগুলো বাইক করবা, ঠিক আছে? না অনুক্রম আর ধারা সেম না বাবা, অনুক্রম আর ধারা সেম না, ঠিক আছে? মনে রাখবা হোয়েন ইউ হ্যাভ আ ড্রিম, তোমার যদি কোনো স্বপ্ন থাকে যে আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, ঠিক আছে, আমি পাইলট হব, যেই স্বপ্নই থাকুক না কেন, ইউ হ্যাভ গট টু গ্র্যাব ইট এন্ড নেভার লেট গো। গ্র্যাব ইট মানে হচ্ছে ওটা আঁকড়ে ধরা, স্বপ্নটাকে তোমার আঁকড়ে ধরতে হবে এবং স্বপ্নকে কখনো ছুটতে দেওয়া যাবে না। ধরো তুমি একটা পরীক্ষা খারাপ করছো বা তোমার হতাশ লাগতেছে, দূর না, দরকার নাই, আর হব না, পাইলট হব না, না এটা করলে হবে না। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে এবং স্বপ্নকে সফল করার জন্য, স্বপ্নকে বাস্তব করার জন্য যা যা করার দরকার সেই জিনিসগুলো তোমাকে করতে হবে। বুঝতে পারছি? ওকে, আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে। অবশ্যই অ্যাসাইনমেন্ট এবং এসডব্লিউটা করে গ্রুপে জমা দিবা, ঠিক আছে? আমি সবাই এসডব্লিউ দেখতে চাই। আল্লাহ হাফেজ।